আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। নারী ও কন্যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বিশ্ব। শুরু হচ্ছে বিশেষ আলাপচারিতা উৎকর্ষ। সুপ্রিয় শ্রোতা, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কমিউনিটি রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এর ব্যক্তিগত অগ্রগতি ও পেশাগত উৎকর্ষ বৃদ্ধি বিষয়ক অনুষ্ঠান উৎকর্ষ। অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সাথে আছি আমি অর্ণা এবং আমি সাইফুল। আজ আপনারা শুনবেন উৎকর্ষ অনুষ্ঠানের ৩৮তম পর্ব। এই পর্বে কথোপকথন, শ্রোতা মতামত, নাটিকা ও বিশেষজ্ঞের সাক্ষাৎকারের মধ্য দিয়ে আমরা পোশাক শিল্পের নারী শ্রমিকদের অধিকার সম্পর্কে বিস্তারিত জানব। শ্রোতা, অনুষ্ঠানটি FM এর পাশাপাশি অনলাইনে শুনতে ভিজিট করুন www.radiobikrampur99.2 FM এবং রেডিওর ফেসবুক পেজ www.facebook.com/radiobikrampur99.2 FM এ। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে ফোন বা SMS করুন 01701267000 এই নম্বরে। রেডিওর ফেসবুক পেজে গিয়েও আপনারা মন্তব্য বা প্রশ্ন করতে পারেন। এছাড়া রেডিওতে অনুষ্ঠানটির পূর্ণ সম্প্রচার শুনতে পাবেন আগামী ৭ই নভেম্বর বিকাল ৫টা ৩০ আর হ্যাঁ, অনুষ্ঠানের শেষ অবধি আমাদের সাথেই থাকবেন, কারণ অনুষ্ঠানের শেষে থাকছে কুইজ এবং সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়। পোশাক শিল্প এখন দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। গত 2022-23 অর্থ বছরেও এই শিল্প থেকে $47 বিলিয়ন বৈদেশিক মুদ্রা আয় করেছে বাংলাদেশ। আর এই বিশাল অঙ্কের অর্থ উপার্জনে মূল ভূমিকা রাখছে এই শিল্পের নারী শ্রমিকরা। পোশাক শিল্পের বর্তমানে বড়, মাঝারি ও ছোট সব মিলিয়ে প্রায় ৩৫০০ গার্মেন্টস কারখানায় কাজ করে প্রায় ৪০ লাখ শ্রমিক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ তথ্য মতে দেশের পোশাক শিল্পে কর্মরত নারী শ্রমিক মোট শ্রমিকের ৬০ থেকে ৬২%। পোশাক শিল্প নারীকে সমাজে ও পরিবারে নিজের অধিকার এবং অবস্থান সুদৃঢ় করতে সাহায্য করেছে ঠিকই, তবে এখনও পারিবারিক ও সামাজিক নানাবিধ সমস্যার পাশাপাশি নারীদের কর্মক্ষেত্রে নানা ধরনের সমস্যা ও বৈষম্যের শিকার হতে হয়, যেমন বেতন বৈষম্য, স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশের অভাব, অতিরিক্ত কাজ, রাত্রিকালীন কাজ, সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটি না পাওয়া, ট্রেড ইউনিয়ন করতে না দেওয়া, এমনকি কর্মক্ষেত্রে যৌন হয়রানির মতো জঘন্য ঘটনাও ঘটছে। অথচ কর্মক্ষেত্রে শ্রমজীবী নারীর অধিকার নিশ্চিত করতে রয়েছে আইনি সুরক্ষা। বৈষম্য মুক্ত সমাজ ও কর্মক্ষেত্র গড়ে তুলতে এবং সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বিদ্যমান শ্রম আইন বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি। কিন্তু আইন বাস্তবায়নে সরকার এবং মালিক পক্ষ যেমন উদাসীন, তেমনি শ্রমিকদের আইন জানানোর তেমন কোনো সুযোগ নেই। শ্রমিকদেরও জানার আগ্রহও খুব কম। ফলে শ্রমিক সমাজ, বিশেষ করে নারী শ্রমিক আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং অহরহ হয়রানি নির্যাতনের সম্মুখীন হচ্ছে। প্রিয় শ্রোতা, তাই আজ আমরা বিদ্যমান শ্রম আইন অনুসারে পোশাক শিল্পের নারী শ্রমিকদের নিয়োগ, চাকরির শর্তাবলী, মজুরি, কর্মঘণ্টা এবং ছুটি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানব। তবে তার আগে একটি নাটিকা শুনলে কেমন হয়? খুবই ভালো হয়। চলো তাহলে নাটিকাটি শুনি। এই মালা দাঁড়া। আরে শিলা আপা, তোমারও ছুটি হয়ে গেছে? হ্যাঁ, তোর খবর কি বল? কাজ পারছিস তো ঠিক মতো? কাজ তো পারছি, কিন্তু আপা একটা ব্যাপার জানার ছিল।
আজ আপনার সাথে দেখা না হলে আমি আপনার বাসায় গিয়ে দেখা করে বিষয়টা নিয়ে আলোচনা করতাম। তাহলে তো দেখা হয়ে ভালো হলো। বল, কি সমস্যা? আপা, প্রায় 2 সপ্তাহ হলো এই কারখানায় যোগ দিছি, কিন্তু এখনো তো কোনো কাগজপত্র তো পেলাম না। কাগজপত্র মানে? নিয়োগপত্রের কথা বলছিস? হ্যাঁ আপা। কিন্তু নিয়োগপত্র ও পরিচয়পত্র ছাড়া তো কাজে যোগদান করা যায় না। আমিও তো তাই জানি আপা। আচ্ছা, তুই তোর লাইন ম্যানেজারের সাথে এ ব্যাপারে কথা বলেছিস? না আপা, আসলে উনি সব সময় ব্যস্ত থাকেন আর সবার সাথে এত রাগারাগি করেন যে উনার সাথে কথা বলতে ভয় লাগে। এতে ভয় পাওয়ার কি আছে? নিয়োগপত্র পরিচয়পত্র পাওয়া তো একজন শ্রমিকের অধিকার। শোন, তুই কালই তোর লাইন ম্যানেজারের সাথে ব্যাপারটা নিয়ে কথা বলবি। কিন্তু কিভাবে যে বলি? আমার মনে হয় আমি তোকে বলতে পারবো। শোন, আমি পেস নামে একটি রেডিও প্রোগ্রাম শুনেছিলাম, যেখানে আমি কার্যকর যোগাযোগ কৌশল সম্পর্কে শিখেছি। তোকে আমি সেগুলো বলবো, কিন্তু তার আগে তুই মনে রাখবি যে তুই তোর অধিকার চাচ্ছিস, কোনো আনুকূল্য বা দয়া চাচ্ছিস না। শোন, যখন তোর লাইন ম্যানেজার তুলনামূলক একটু ফ্রি আর শান্ত থাকবে, তখন আত্মবিশ্বাসের সাথে তোর নিয়োগপত্রের ব্যাপারে জানতে চাইবি। তাহলে দেখবি উনি রাগারাগি না করে তোর কথা শুনবেন। তুই বিষয়টা নিয়ে তোর কারখানার ওয়েলফেয়ার কমিটির সদস্যের সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করতে পারিস। ঠিক আছে আপা, আপনি বললেন নিয়োগপত্র ও পরিচয়পত্র পাওয়া একজন শ্রমিকের অধিকার। শ্রমিকদের কি আরও কোনো অধিকার আছে? হ্যাঁ, আছে তো। শ্রমিকদের আরও অনেক অধিকার আছে। চল, তোকে যেতে যেতে সব বলছি। আচ্ছা সাইফুল, মালা তো শিলার কাছ থেকে পোশাক শিল্পের নারী শ্রমিকদের বিভিন্ন অধিকার সম্পর্কে জানলো, কিন্তু আমরা কিভাবে এই বিষয়টি জানতে পারি? চিন্তা করো না, এ বিষয়ে আমরা কথা বলেছিলাম জনাব রওশন আরা এর সাথে। আশা করি ওনার সাক্ষাৎকার শুনলে আমরা পোশাক শিল্পে নারী শ্রমিকদের বিভিন্ন অধিকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। চলো তাহলে সাক্ষাৎকারটি শুনি। শ্রোতা, এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত রয়েছেন মিস রওশন আরা, ডিরেক্টর অ্যান্ড প্রজেক্ট কোঅর্ডিনেটর, প্রমোটিং জেন্ডার জাস্টিস ফর উইমেন ওয়ার্কার্স ইন দ্য আরএমজি সেক্টর, সজাগ, উইমেন ইকোনমিক রাইটস প্রোগ্রাম, নারীপক্ষ। ম্যাম, আপনাকে আমাদের রেডিওতে স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। ম্যাম, যেহেতু আজকে আমরা কথা বলছি পোশাক শিল্পে নারী শ্রমিকদের অধিকার নিয়ে, তো প্রথমেই যে প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই বা আপনার কাছে আমাদের জানার রয়েছে, সেটা হচ্ছে যে পোশাক শিল্পে নারী শ্রমিকদের কি কি অধিকার রয়েছে, আপনি কি মনে করেন? পোশাক শিল্পে যে সমস্ত নারী শ্রমিক কাজ করে, এই নারী শ্রমিক তাদের যে অন্যান্য অধিকার আছে তার সাথে তার কাজ করে যে সেখানে শ্রম অধিকার যেটা, সেই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তাদের মানবাধিকারের কথা এবং অন্যান্য যে অধিকার আছে সেই অধিকার সম্পর্কে খুব একটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। আমাদের দেশে শ্রম আইন আছে এবং শ্রম আইন যেটা আছে সেটা আমাদের রাষ্ট্র দ্বারা স্বীকৃত। রাষ্ট্র সেখানে শ্রমিকদের যে অধিকার আছে সেই অধিকার খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছে। সেই অধিকারের ভিতরে যেটা আছে যে শ্রমিক যে কাজ করবে তার যে মৌলিক অধিকার যেগুলো আছে নারী পুরুষ সবার জন্য প্রযোজ্য, সেই অধিকারগুলো যেরকম পাবে, এবং নারী শ্রমিক যারা কাজ করে তাদের যে অধিকার, তারা যেন যৌন হয়রানির শিকার না হয়, তারা যে কাজ করছে কাজের পরিবেশ ভালো থাকে সেই অধিকার, এবং একইভাবে যেহেতু পোশাক শিল্পে কাজ করে অনেক বেশি নারী শ্রমিক, তো নারী শ্রমিকদের জন্য তাদের যে মাতৃত্বকালীন ছুটি, তাদের বাচ্চা রাখার জন্য ডে কেয়ার সেন্টার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং সেই সাথে একজন শ্রমিক কত ঘন্টা কাজ করবে, সে 6 ঘন্টা কাজ করবে না 8 ঘন্টা কাজ করবে, সেটা নির্দিষ্ট থাকতে হবে। একইভাবে তাকে এই যে কর্মঘণ্টা যেটা ঠিক করা হয়েছে, এই 8 ঘন্টা পরে তাকে দিয়ে যদি ওভারটাইম করানো হয়, সেটা কিন্তু আমাদের এই শ্রমিকের কাছ থেকে, তার কাছ থেকে একটা অনুমতি নিতে হবে সে তার কাজ করছে কিনা।
যেহেতু শ্রমিকরা অনেক দীর্ঘ সময় এই কারখানাগুলোতে কাজ করে, সো কারখানার পরিবেশ যেরকম ভালো থাকা লাগবে, ভালো থাকার বিষয়গুলো গুরুত্বপূর্ণ। একইভাবে তাদের স্বাস্থ্য সেবার জন্য যেন স্বাস্থ্য ব্যবস্থা থাকে, সেটাও কারখানাগুলোতে থাকতে হবে। যদি কেউ অসুস্থ হয়, সেই জন্য একটা অসুস্থ হইলে একটা বিশ্রাম কক্ষ থাকবে, সেখানে যে বিশ্রাম নিতে পারে, এই ব্যবস্থাগুলো থাকতে হবে। শ্রমিকরা খাওয়া দাওয়া করে, তাদের ডাইনিং ব্যবস্থাও এখানে থাকতে হবে। অনেক ধন্যবাদ ম্যাম। আমরা তো জানলাম যে পোশাক শিল্পে নারী শ্রমিকদের জন্য কি কি অধিকার রয়েছে। এবারে যদি শ্রম আইনের কথা বলি, শ্রম আইনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, যে নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য প্রযোজ্য। তো এই বিষয়ে যদি একটু আমাদেরকে আলোকপাত করতেন। সাধারণত আমাদের বাংলাদেশের শ্রম আইন যেটা 2006 সালে এটা হয়েছে, এবং সেখানে অনেকগুলো মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মৌলিক অধিকারের ভিতরে যেরকম 1 নম্বর, যে একটা শ্রমিক যে কাজ করবে, সেই শ্রমিক হিসাবে কাজ করার জন্য তার নিয়োগপত্র, তার আইডি কার্ড, এগুলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাকে সেটা দিতে হবে। এবং যে সে মজুরি পাবে, এই নিয়োগপত্রে সেই মজুরির বিষয়টা তাকে উল্লেখ থাকতে হবে। নিয়োগপত্র যখন দিবে, সেই নিয়োগপত্রে কিন্তু তার মাসে কত টাকা সে বেতন পাবে, সেই বিষয়টা উল্লেখ করতে হবে। এবং এরপরে যখন ওভারটাইম করবে, সেই ওভারটাইমের বিষয়গুলো কিন্তু এখানে থাকতে হবে। সেদিক থেকে দেখা যাচ্ছে যে অনেক কারখানাগুলোতে দেখা গেল যে কাউকে হয়তো নিয়োগপত্র দেয় না, মুখে মুখে স্যালারিটা কথা, বেতনের কথা বলে, শুধুমাত্র আইডি কার্ড দিয়ে চাকরির জন্য করে। কিন্তু আমাদের যে মৌলিক অধিকারের ভিতরে কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ বিষয়, যে এগুলো সে পাবে, তাকে পেতে হবে। তাছাড়া যে একজন শ্রমিক কাজ করলে সে কত বছর কাজ করলো, তারপরে তার চাকরি শেষ করে গেলে তার যে দেনা পাওনার বিষয় আছে, সেগুলো উল্লেখ থাকতে হবে এবং সেগুলো তাকে পেতে হবে। ছুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তাকে আমাদের যে উৎসব আছে, উৎসবকালীন যে ছুটি, সেই ছুটিগুলো দিতে হবে। একই সাথে তার একটা বাৎসরিক ছুটি পাওনা আছে, সেই বাৎসরিক ছুটি দেওয়ার ব্যাপারেও তাকে সেই সুবিধাগুলো দিতে হবে। আর শ্রমিকদের জন্য আরো একটা বিষয় আছে, সেটা গ্র্যাচুইটির কথা বলা আছে। গ্র্যাচুইটি শ্রম আইনে এই গ্র্যাচুইটি সুবিধার কথা বলা হয়েছে। তো এই গ্র্যাচুইটি যেটা আছে, সেটা চাকরি 6 মাসের অতিরিক্ত সময়ের চাকরির জন্য সর্বশেষ প্রাপ্ত মজুরি ন্যূনতম 30 দিনের মজুরি, যাহা উক্ত শ্রমিককে তার চাকরির অবসানে দেওয়া হবে। এখন আমাদের কারখানাগুলোই আমাদের ন্যূনতম মজুরি যেটা ধরা হয়েছে, সেই ন্যূনতম মজুরি, যদি কোনো নতুন কর্মী হয় তাকে ন্যূনতম মজুরি দিতে হবে, এবং যদি যার চাকরির বয়স অনেক বেশি, তার চাকরির বয়স অনুযায়ী তাকে ইনক্রিমেন্ট দিয়ে প্রতি বছর ইনক্রিমেন্ট দিতে হবে। অনেক ধন্যবাদ ম্যাম। এটাই হলো এক্সপার্ট অ্যাডভাইস। আপনি যতক্ষণ আমাদের সাথে রয়েছেন, ততক্ষণ আমি আশা করি আমাদের শ্রোতারা এই সম্পর্কে আরও অনেক কিছু জেনে যাবে এবং আমরা সবাই একই সাথে উপকৃত হব। ম্যাম, আমরা তো আপনার বক্তব্যের মধ্য দিয়ে জানলাম মজুরি সম্পর্কে। তো এখন যদি একটু বলতেন যে এই মজুরিটা কত দিনে বা কি প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিশোধ করা হয়? আচ্ছা, এই মজুরির ব্যাপারটা আমরা যেটা দেখি, কমপ্লায়েন্স ফ্যাক্টরিগুলো সাধারণত লেবার লতে যেটা আছে সেটা মোটামুটি ফলো করার চেষ্টা করে। কিন্তু এখানে আরএমজি সেক্টরে অনেকগুলো ফ্যাক্টরি আছে যেখানে কমপ্লায়েন্স না, তারা কিন্তু এই যে নির্দিষ্ট হারে যে মজুরি দেওয়ার কথা, সেই মজুরিটা কিন্তু দেয় না। কিংবা কমপ্লায়েন্স ফ্যাক্টরি যেরকম যে 7 দিনের ভিতরে, 7 তারিখের ভিতরে মজুরি দিয়ে 7 থেকে 10 তারিখের ভিতরে বেতন দেওয়ার চেষ্টা করে, এবং এটা তার উল্লেখ আছে। তার যে বেতন সেটা হচ্ছে 7 থেকে 10 তারিখের ভিতরে বেতনটা দেওয়া হয়। যদি কোনো কর্মীকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তো ওই চাকরির বাদ দেওয়ার ক্ষেত্রে তার যে যখন চাকরি বাদ দিচ্ছে, তার 7 দিনের ভিতরেই তার যে অন্যান্য প্রাপ্য যে মজুরি, সেই মজুরিগুলো দিতে হবে। এছাড়া যদি কোনো শ্রমিক কাজ করছে, সে যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত হইলে তাকে ক্ষতিপূরণ, অন্যান্য পাওনা সেটা তাকে দিতে হবে। ক্ষতিগ্রস্ত মানে কাজ করতে করতে সে কারখানায় আসতে আসতে সে দেখা গেল কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন হইলো, কিংবা ফ্যাক্টরির ভিতরে কোনো দুর্ঘটনার সম্মুখীন হলো, ফলে তাকে সেই স্বাস্থ্য সেবা দিতে হবে। একই সাথে ওই দুর্ঘটনার ফলে তার যদি কোনো অঙ্গ ক্ষতি হয় কিংবা কোনো কিছু হয়, তার জন্য তাকে একটা প্রাপ্য পাওনা তাকে পরিশোধ করতে হবে।
আচ্ছা ম্যাম, এই ক্ষেত্রে কিন্তু একটা প্রশ্ন আছে যে ধরেন যে শ্রমিকরা যখন কাজ করছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ঝুঁকির মধ্যে পড়ে, তো তাদের কোনো লাইফ ইন্স্যুরেন্স বা তাদের অন্য কোনো ইন্স্যুরেন্সের ব্যবস্থা রয়েছে কিনা, যেন তারা এই ধরনের কোনো সমস্যার মধ্যে পড়লে সেখান থেকে তারা বের হতে পারে, বা এই বিষয়ে মালিক পক্ষ বা আরএমজি কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা, বা শ্রম আইন আসলে কি বলে? হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কিছু কিছু ফ্যাক্টরি যেটা করছে সেটা হচ্ছে বিভিন্ন হেলথ সার্ভিস যারা দেয় এরকম কিছু প্রতিষ্ঠানের সাথে একটা মানে এগ্রিমেন্ট হচ্ছে যে তারা যেন অল্প মূল্যে সেবাটা দিতে পারে, এবং আরএমজি ফ্যাক্টরির কাছাকাছিও বিজেএম এর পক্ষ থেকেও এটা হেলথ সার্ভিস দেওয়ার জন্য কিছু হেলথ প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। ইন্স্যুরেন্সের ব্যাপার যেটা, ইন্স্যুরেন্সটা আসলে এইটা লেবার লতে ওইভাবে উল্লেখ নাই, কিন্তু এটা নিয়ে অ্যাডভোকেসি চলতেছে যে ইন্স্যুরেন্সটা যে অ্যাপ্রুভ করার জন্য শ্রমিকদের জন্য। তবে কিছু কিছু প্রতিষ্ঠান এই ইন্স্যুরেন্সটাই করেছে, সেখানে আমাদের শ্রমিকরা কিছু কন্ট্রিবিউশন দেয় এবং ইন্স্যুরেন্স কোম্পানি কিংবা এদের সাথে এক ধরনের এগ্রিমেন্ট হচ্ছে তারা যাতে শ্রমিকরা খুব সহজে সেই সমস্ত প্রতিষ্ঠানে যেয়ে সেবা নিতে পারে। কিন্তু এইটাকে ওরকম খুব বড় আকারে যেটা হয়েছে কিংবা শ্রম আইন দিয়ে একটা বাধ্যবাধকতা করা হয়েছে সেরকম কোনো কিছু নাই। ম্যাম, আপনাকে আবারও অনেক ধন্যবাদ। আপনার এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু আমরা শ্রম অধিকার, শ্রম আইন সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারলাম। তবে একটা ব্যাপার কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই যে আমরা মৌলিক অধিকারগুলোর কথা বলছি, যেমন বিশেষ করে নিয়োগপত্র পাওয়া এবং মজুরি পাওয়ার অধিকার, এগুলো ছাড়া কি আরও এমন কোনো মৌলিক অধিকার রয়েছে যেটা আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে জানাতে চান? আমাদের শ্রম আইনেও আছে এবং আমাদের ইন্টারন্যাশনাল যে সমস্ত ল আছে সেখানেও বলা আছে যদি কোনো নারী শ্রমিক রাত্রে কাজ করে ফ্যাক্টরিতে, এই প্রতিষ্ঠান থেকেই তাদের যাতায়াতের জন্য তার পরিবহন ব্যবস্থা রাখতে হবে, সেজন্য নিরাপদে ফ্যাক্টরি থেকে বাসা পর্যন্ত যেতে পারে। যে ফ্যাক্টরিতে কাজ করবে সেই ফ্যাক্টরিও নিরাপত্তার জন্য পর্যাপ্ত লাইটের ব্যবস্থা এবং সেরকম সিকিউরিটি রাখতে হবে যাতে এখানে শ্রমিকরা নিরাপদে থাকে, কোনো প্রকার যৌন হয়রানি কিংবা অন্য ধরনের হয়রানির শিকার না হয়। যদি ওভারটাইম করলে কত ঘন্টা ওভারটাইম করতে পারবে সেটাও একটা সুনির্দিষ্ট থাকতে হবে। আমরা যখন একজন শ্রমিককে ওভারটাইম করাচ্ছি, সে সারাদিন কাজ করলো আবার রাত্রে কাজ করলো, তার এরপরে তাকে নির্দিষ্ট একটা টাইম কিন্তু দিতে হবে সে যাতে বিশ্রাম নিতে পারে, এটাও কিন্তু তার একটা অধিকার। ম্যাম, এখানে কিন্তু আমার একটা জিনিস জানার ছিল। ধরেন যে প্রত্যেকটা দেশেই কিন্তু মানে শ্রমিকদের কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে, হ্যাঁ, যেমন আমরা স্ট্যান্ডার্ড সময় ধরে নিই যে 8 ঘন্টা কাজ করবে, কিন্তু এই শ্রমিকদেরকে দেখা যায় বিশেষ করে পোশাক শিল্পে যারা কাজ করছে তাদেরকে এই নির্দিষ্ট সময়ের বাইরেও জোর করে আরও অনেকক্ষণ ধরে কাজ করানো হয়, এবং এটা কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজে এসছে, পত্রপত্রিকায় দেখা গেছে। তো আপনার কি মনে হয় যে এইভাবে জোর করে আরএমজি এই ধরনের কাজ করাতে পারে, বা মালিক পক্ষের কি এই অধিকার আছে কিনা এই বিষয়ে কাজ করানোর? না, কোনোভাবে বাধ্য করতে পারি না, কারণ এটা একদম সুস্পষ্টভাবে উল্লেখ আছে কোন শ্রমিক যে ওভারটাইম করবে তার অনুমতি নিতে হবে। সে যদি অনুমতি না দেয়, সে যদি মনে করে করবে না, তাকে বাধ্য করতে পারবে না, ফোর্স কাজ করাতে পারবে না। ম্যাম, আমরা সাধারণ বিভিন্ন যারা সরকারি বা বেসরকারি চাকরি করে এসব চাকরিজীবীরা তো অনেক ধরনের ছুটি পেয়ে থাকে, এবং আমরা এটাও জানি যে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী বেশ কয়েকটি ছুটি কিন্তু আমাদের দেশে প্রচলিত আছে। তো আমাদের শ্রমিকরা কি এই ধরনের ছুটিগুলো পেয়ে থাকে? শ্রম আইন যে অনুযায়ী আমাদের যে ছুটিগুলো আছে সেটা হচ্ছে সাপ্তাহিক ছুটি তো আছেই, তারপরে আমি বলছি প্রথমে যে অ্যানুয়াল লিভ আছে, যেটা যদি অসুস্থ হয় সে অসুস্থ হওয়ার সময় ছুটি আছে, বিভিন্ন উৎসব যেটা হয় সেই উৎসবের কিন্তু ছুটি আছে। আমাদের শ্রমিকরা যে ম্যাটারনিটি লিভ, যেটা আমাদের কিন্তু শ্রম আইনে খুব ভালোভাবে উল্লেখ আছে যে ম্যাটারনিটি লিভ আমাদের শ্রমিকরা পাবে, মাতৃত্বকালীন ছুটি, এই ছুটিগুলো আমাদের শ্রম আইনে একদম পরিষ্কারভাবে বলা আছে এবং এই কারখানাগুলো এই ছুটিগুলো দিতে বাধ্য, কাউকে করতে পারি না। ম্যাম দেখুন, যে মানে এই ছুটির ব্যাপারগুলো কিন্তু আমরা সবাই মোটামুটি জানি, ক্যালেন্ডারে এই ছুটিগুলো উল্লেখ করা থাকে, আমাদের নিয়োগপত্র অনেক সময় উল্লেখ করা থাকে, কিন্তু যদি মানে এইগুলোকে ইলাবোরেট করা হয়, যেমন অনেকে জানেই না যে নৈমিত্তিক ছুটি কি, অনেকে জানে না মাতৃত্বকালীন ছুটি আসলে কয়দিন পেতে পারে। তো আপনি যদি একটু মানে পরিষ্কার করে বলতেন যে এই ছুটি সম্পর্কে ধারণা দিতেন আমাদের যারা শ্রোতা শুনছে, আমার মনে হয় যে তারা অনেক উপকৃত হতো।
আচ্ছা, যেটা সাপ্তাহিক ছুটি হলো যে আমরা জানি শ্রমিকরা যারা কাজ করে তারা তো সপ্তাহে একদিন ছুটি পাবেন। এই ছুটিটাকেই সাপ্তাহিক ছুটি বলে, এবং এই ছুটি যে পাবে তার জন্য কোনো মজুরি কাটা যাবে না, এটা কিন্তু তার বেতনের ভিতরেই থাকবে। নৈমিত্তিক ছুটি যেটা, সেটা প্রত্যেকটা শ্রমিক যে কাজ করে সে বৎসরে পূর্ণ মজুরিতে 10 দিনের নৈমিত্তিক ছুটি পাবার অধিকারী হবেন। এই ছুটি ভোগ না করলে সেটা জমা রাখবে এবং কোনো বৎসরের ছুটি পরবর্তী বৎসরে ভোগ করা যাবে না। আরেকটা আছে যেটা হচ্ছে অসুস্থকালীন ছুটি। দেখা যাচ্ছে যে আমার এই সময় আমি 14 দিনের একটা ছুটি পাবো, কিন্তু এই ছুটির জন্য আমার কোনো টাকা কাটা যাবে না। আর উৎসবকালীন ছুটি যেটা, সেটা আমরা জানি যে পরিকল্পনা অনুযায়ী বৎসরে 11 দিনের মজুরি সহ উৎসব ছুটি পেতে পারে। এটা বিধি দ্বারা নির্ধারিত হবে, মালিক ও ওই ছুটিটার তারিখ স্থির করবেন। এটা কিন্তু বলে দেয়নি যে আমার উৎসব শুরু হচ্ছে আগামীকাল থেকে, সো আমার ছুটি কখন থেকে হবে, এটা কিন্তু বলে দেয়নি আমাদের লেবার লতে। কিন্তু এটি ঠিক করে আমাদের যে মালিক যে উৎসবের জন্য ছুটি দিবে, কিন্তু ছুটিটা কখন থেকে হবে সেটা ওনারাই ঠিক করবেন। তো এই সমস্ত দিনে কোনো শ্রমিককে কিন্তু কাজ করতে বলা যাবে না, এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। কোনো প্রতিষ্ঠানে যদি 6 মাস কাজ করে, তখন একটা নারী শ্রমিক পূর্ণ মজুরিতে বাচ্চা হওয়ার আগে 8 সপ্তাহ এবং পরে 8 সপ্তাহ, মোট 16 সপ্তাহ এই প্রসূতিকালীন ছুটি পাবেন। তার মজুরি সহ মাতৃত্বকালীন ছুটিটা সে ভোগ করতে পারবে। অনেক ধন্যবাদ ম্যাডাম। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এই ছুটিগুলো সম্পর্কে সঠিক ধারণা না থাকার কারণে আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে অনেকভাবে আমাদের এই শ্রমিকদেরকে বঞ্চিত করে। তো এই ছুটি গ্রহণের পদ্ধতি বা এই ছুটি পেতে হলে শ্রমিকরা কিভাবে আবেদন করবেন, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানাতেন। নৈমিত্তিক ছুটি আমরা যেটা বলছি, সেটা অবশ্যই আপনাকে আবেদন করতে হবে। আবেদন করে অনুমতি নিয়ে তারপরে কিন্তু সেই ছুটি যেতে পারবে। আর অসুস্থকালীন ছুটি, অসুস্থ হইলে তো মানুষ আর এখানে তার কর্মক্ষেত্রে এসে করতে পারবে না, সে তো কোনো ছুটির আবেদন দিতে পারবে না। এই সময় হয়তো কারো মাধ্যমে কিংবা ফোনে সে হয়তো ছুটির জন্য আবেদন করতে পারবে। কিন্তু অসুস্থকালীন ছুটি যদি বেশি দিনের হয়, তখন সে ডাক্তারের একটা ছাড়পত্র লাগে। যদি 6 দিন কিংবা 5 দিন হয়, এরকম হইলে তখন তাকে ডাক্তারের একটা ছাড়পত্র জমা দিতে হয় এই ছুটির সাথে। মাতৃত্বকালীন ছুটি নেওয়ার জন্য আমাদের যে শ্রমিকরা যখন ডাক্তারের কাছে জানতে পারবে যে সে প্রেগনেন্ট হয়েছে, গর্ভবতী হয়েছে, তার কাছ থেকে একটা ছাড়পত্র নিয়ে আসবে, একটা প্রেসক্রিপশন নিয়ে আসে, এটা কিন্তু প্রতিষ্ঠানকে জানাতে হবে। ম্যাম, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকার জন্য, এবং আমাদের যে সকল শ্রোতা রয়েছে তাদেরকে শ্রম অধিকার, মৌলিক অধিকার এবং ছুটি কিভাবে পেতে পারে এইসব বিষয়ে তাদেরকে আরো অনেক বেশি আলোকপাত করার জন্য আশা করি এর মধ্যে দিয়ে তারা সবাই খুব উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ। শ্রোতা, এতক্ষণ আপনারা শুনছিলেন পোশাক শিল্প কারখানায় নারী শ্রমিকদের অধিকার বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠানের একটি বিশেষ সাক্ষাৎকার পর্ব। এই সাক্ষাৎকারে স্টুডিওতে উপস্থিত ছিলেন মিস রওশন আরা, Director and Project Coordinator, Promoting Gender Justice for Women Workers in the RMG Sector, সজাগ, উইমেন ইকোনমিক রাইটস প্রোগ্রাম, নারী পক্ষ। এবং আপনার সাথে ছিলাম আমি সোহান রেজা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। পোশাক শিল্প কারখানার নারী শ্রমিকদের অধিকার সম্পর্কে তোমার যে বিষয়গুলো জানা ছিল, আশা করি সাক্ষাৎকার শুনে সেগুলো তুমি জানতে পারলাম, তবে পুরোটা নয়। এমন কেন বলছো? বলছি কারণ জনাব যে অধিকারগুলোর কথা বললেন সেগুলো তো পোশাক শিল্পের সকল শ্রমিক তথা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। তোমার মনে নেই উনি সাক্ষাৎকারের শুরুতে বলছিলেন যে শ্রম আইনে শ্রমিকের গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার ছাড়াও নারী শ্রমিকের জন্য রয়েছে বিশেষ কিছু অধিকার, যেমন প্রসূতি কল্যাণ সুবিধা, শিশু লালন কক্ষ, সীমিত কর্মঘণ্টা, বিপজ্জনক কাজ নিষিদ্ধ, পৃথক পায়খানা প্রস্রাবখানা, বিশ্রাম কক্ষ, সমকাজে সমমজুরি, শালীন ও সম্মানজনক আচরণ ইত্যাদি। এগুলো সম্পর্কে তো উনি কিছুই বললেন না। ওহ, এই কথা। আমরা অবশ্যই এ বিষয়ে জানবো, তবে আজকের পর্বের নয়, আগামী পর্বে। তাহলে তো আগামী পর্ব মিস করা যাবে না। হ্যাঁ, অবশ্যই শুনবে। শ্রোতা, আপনারাও কিন্তু শুনতে ভুলে যাবেন না। শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কুইজ। আমাদের আজকের কুইজ: বাংলাদেশে পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি কত? ক 14,500, খ 10,500, গ
12,500, ঘ 13,500। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। তাই আর দেরি না করে উত্তর পাঠানোর জন্য যোগ দিন আমাদের ফেসবুক পেজে। আর যারা SMS করতে চান তারা মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন QUIZ, কুইজের পরে একটি স্পেস দিয়ে সঠিক উত্তরের অপশনটি লিখে ঝটপট পাঠিয়ে দিন 01701267000 এই নম্বরে। শ্রোতা, উৎকর্ষ অনুষ্ঠানটি নিয়মিত শুনুন। উৎকর্ষ হয়তো আমাদের জীবনে সব সমস্যার সমাধান দিতে পারবে না, কিন্তু বিভিন্ন সমস্যা সমাধানের উপায় সম্পর্কে সচেতনতা ও আত্মবিশ্বাস তৈরিতে সাহায্য করবে। অনুষ্ঠানটির আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। অনুষ্ঠানটি প্রচারিত হলো গ্যাপ ইনের পেস প্রোগ্রামের অর্থায়নে এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC এর সহযোগিতায়।